কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ২। বৈশাখের সকাল সকাল ৭টা বাজতেই রোদের তেজ টের পাওয়া যায়। নফেল নাফিকে স্কুলে দিয়ে নিজের অফিসে গিয়ে বসে। তার ব্যবসা মন্দ চলছে আজকাল। বিশিকের ব্যবসা ছাড়তে হয় কিনা এমন অবস্থা। জ্বালানির দাম বেড়েছে, পোষানো যাচ্ছে না। পুঁজি ফুরিয়ে যাচ্ছে, মুনাফা নেই। মাসকান্দা এলাকার রাস্তাঘাটের অবস্থা যা চমৎকার। গতদিনের বৃষ্টিতে নিশ্চয়ই কাদাপানিতে হাঁটু ছুঁই হয়েছে। বিশিকের ব্যবসা ছেড়ে বিদেশ টিদেশ গেলে কেমন হয়, এ ভাবনা আসে মাঝে মধ্যেই। কিন্তু অ্যানি বা সাত্তার সাহেব কেউ রাজি হবেন না। সাত্তার সাহেবের কথা হলো, যাই হোক, ওই বিশিকে আমার 14 পুরুষ খেটে ব্যবসা খাড়া করেছে। তুই মরলেও ওই বিশিকের ব্যবসাতেই মরবি নফেল। আমি ব্যবসা ছেড়ে দেশের কাজ করতে গিয়ে যে নিমকহারামি করেছি, তোকে তা করতে দেয়া হবে না। ব্যবসা আজ খারাপ যাচ্ছে, কাল ভালো হবে। লেগে থাক। সকালে ঘুম থেকে উঠে নফেলের সামান্য একটু ব্যায়াম করার অভ্যাস আছে। বারান্দায় একটু হাত পা নেড়ে নেয় আর কি। এই সময় অ্যানিকে পাওয়া যায় না। দাড়ি বেড়েছে, তাতে কয়েকটি সাদা চুল দেখা যাচ্ছে। নফেল চিন্তায় পড়ে গেল, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? না, এত জলদি বুড়ো হবার আছে কি? সবে বয়স 32 হলো নাকি একটু বেশি। এই তো ছোট্ট এক নাফি। অ্যানি এখনও কি সুন্দর যুবতী, সে কেন বুড়ো হতে যাবে? তাহলে দাড়িতে সাদা চুল দেখা যাবার কি কারণ? রেশমিকে ডেকে সে বলল, তোর ভাবিকে পাঠিয়ে দে তো একটু। রেশমি বলল, ভাবি নাফিকে ধরতে গেছে। নাফি আবার কোথায় গেল? জানি না। ভোরে উঠে ছেলে কোথায় যায় তুমি দেখো না? আজ তোমার হচ্ছে। তুমি ঘরেই ছিলে, জানো না ছেলে কেমন বাদর? ভাবি আসুক আগে। রেশমি গটগট করে বেরিয়ে গেল। নফেল ব্যাকুল হয়ে বসে রইল। নাফি তো খাটে বসেই গুঁড়ো পানি খাচ্ছিল। এর মধ্যে গেল কোথায়? গুঁড়ো পানি মানে হলো বিস্কিট, কেক, ক্রিম রোল, পাউরুটি সব একসাথে পানিতে চুবিয়ে গুলিয়ে খাওয়া। এটা নাফির রেসিপি। এবং তা খেতে গিয়ে সে সারা বিছানায় বিস্কুটের গুঁড়ো ফেলে ভরে রাখে, কারণ অ্যানির মার থেকে তাকে বাঁচানোর পর্যাপ্ত পরিমাণ লোক এ বাড়িতে মজুদ আছে। নফেল বারান্দায় বসে নাফির কান্না শুনতে পেল। ছেলেটা আবার কি করেছে কে জানে। দেখা গেল পেট অবধি কাদায় ভরে এসেছে। অ্যানি কান ধরে টেনে আনছে। সারা ড্রয়িং রুম নাফির শরীরের কাদায় মাখামাখি। নাফির দাদি অজিফা পড়তে পড়তে দৌড়ে এসেছেন নাফিকে বাঁচাতে। এর মধ্যেই অবশ্য পেট ভরে মার খাওয়া হয়ে গেছে নাফির। নফেল গিয়ে ধরল ছেলেকে। অ্যানি রাগান্বিত হয়ে বলল, তোমার ছেলেকে আমি একদিন এক আছাড়ে মেরে ফেলবো নাফির বাবা। ও আমাকে আর কত হয়রানি করাবে। ওকে এখন এই অবস্থায় কে গোসল করাবে? নতুন প্যান্ট পরিয়েছি এই সকালে। নফেল হাসি চেপে বলল, আপনি শান্ত হন ম্যাডাম, আমি করাচ্ছি। আপনি আপনার কাজে যান। রেশমি, এক গ্লাস পানি দে তোর ভাবিকে। অ্যানি নফেলের বুক বরাবর এক ঘুষি মারে। ইয়ার কি পেয়েছ? ওকে যদি আমার বাথরুমে ঢুকিয়েছ, তোমার কপালে দুঃখ আছে। নতুন দুঃখ আর কি হবে? বিয়ে করে যে দুঃখ ঘাড়ে তুলেছি, ওই পুরানোটাই। অ্যানি চলে গেল রান্নাঘরে। নাসিমারা কোনো দিন সকালে রান্নাঘরে উকি মেরেও দেখেন না অ্যানি একা কি করছে না করছে। রেশমি যাবে স্কুলে। সে একটি কিন্ডারগার্টেনের চাকরি নিয়েছে। খুবই শখ ও আনন্দের সাথে বাচ্চাদেরকে পড়াতে যায়। 8:30টায় বেরোবে, এখন তৈরি হচ্ছে। বন্ধের ভার্সিটি যাবে। নাফিকে তৈরি করতে হবে, টিফিন দিতে হবে। নফেল যাবে বিশিকে। সাত্তার সাহেবও বেরোবেন। সকালটা অ্যানির জন্য অমানসিক ব্যস্ততার। রান্নার খালাকে কদিন আগে ছাড়িয়ে দিয়েছেন নাসিমারা। সামান্য এক সকালের রান্না অ্যানি সামলাতে না পারার কারণ নেই। শুধু শুধু কাজের মহিলার মাইনে দেয়া অপচয়। বন্দরের কক্ষ থেকে হুলস্থুলের আওয়াজ আসছে। বন্দরের একটা কঠিন দুঃখ আছে। দুঃখটা তার নাম নিয়ে।
বাবা কিভাবে পারলো তার এমন উদ্ভট নাম রাখতে? এরকম বিশ্রী নামের জন্যই আজ পর্যন্ত কোনো প্রেম হয়নি তার। এরকম নামের ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না। কিন্তু সাত্তার সাহেবের ভাষায় নামটা খুবই চমৎকার। বন্দের আলী মিয়া একজন ভালো কবি ছিলেন। তার নামে রাখা হয়েছে এই নাম, বন্দের প্রধান। বন্দের যদি এই নাম পছন্দ না করে বহিষ্কৃত হবে বাড়ি থেকে, আর কি। বন্দের ও নাফি এখন চিরুনি তালাশি চালাচ্ছে। বিছানার চাদর, কাঁথা, এমনকি তোশকসহ উঠিয়ে ফেলা হচ্ছে। প্রতিটা আসবাবপত্র ঝেড়ে বেছে দেখা হচ্ছে, কারণ গতরাতে নওফেল নাফির জন্য চকলেট এনেছিল। নাফি তা থেকে একটা হাতে করে বন্দের কক্ষে এসেছিল বল নিতে। তারপর সে চকলেটটা এই কক্ষে ফেলে চলে যায়। এখন তা খোঁজা হচ্ছে। নাফির গোসল শেষ। সে এখন স্কুলে যাবার আগে চকলেটটা খেয়ে তবেই যাবে, নয়তো সে স্কুলে যাবে না। বন্দের কাঁচা ঘুম ছেড়ে খুব জান প্রাণ লাগিয়ে নাফির চকলেট খুঁজছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে পণ করেছে আজ ভাতিজার চকলেট সে খুঁজে বের করেই ছাড়বে। যে চকলেটটা বন্দের রাতেই খেয়ে খোসাটা বারান্দা দিয়ে ফেলে দিয়েছে, চকলেটটা এখন খুঁজে পেতেই হবে। অদ্রিজের কক্ষে রেশমির প্রবেশ নিষেধ। নিষিদ্ধকারী মানুষটি হলো অদ্রিজ। তার কক্ষে জোয়ান চাচাতো বোনের অবাধ্য যাতায়াত বিপজ্জনক। অবশ্য কারোই প্রবেশের অনুমতি নেই, কিন্তু প্রায় সে গভীর রাতে বাড়ি ফিরে দরজা বন্ধ করতে ভুলে যায়। আজ দরজা খোলা পেয়ে বরাবরের মতোই অ্যানি ঢুকলো নিঃশব্দে। তাও অদ্রিজ নড়ে চড়ে উঠল। এত সজাগ ঘুম স্বাভাবিক নয়। অ্যানির ধারণা বছরের পর বছর অদ্রিজ না ঘুমিয়ে কাটাচ্ছে। সে কখনোই ঘুমায় না, তার ঘুম নেই। নফেল রান্নাঘরে গিয়ে দেখলো রেশমি কড়াইতে চামচ নাড়ছে। জিজ্ঞাসা করলো, তোর ভাবি কোথায় রে? অদ্র ভাইয়ের ঘরে গেল বোধ হয়। কথাটা শুনে নফেলের মুখটা যেন শুকনো হলো। সে কেমন এক দৃষ্টি মেলে দোতলার অদ্রিজের রুমের দরজাটার দিকে একবার তাকালো। রেশমি বলল, ভাবিকে ডেকে দেব বড় ভাইয়া? না থাক। শার্টের হাতা গোটাতে গোটাতে নফেল ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। অ্যানি জানালার পর্দা সরালে হুড়মুড় করে ভোরের আলো এসে পড়ল অদ্রিজের মুখে। চোখ খুলল অদ্রিজ। সেই লাল টকটকে চোখে সূর্যরশ্মি পড়ে চোখ দুটো জ্বলন্ত লাভার মতো দেখালো। ওভাবে উপর হয়ে পড়ে যে রইল, এখানে রুয়াদ থাকলে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত। রাতের বেলা মানুষের মস্তিষ্কে মেলাটোনিন হরমোন তৈরি হয়, যা ঘুমের সহায়ক, কিন্তু দিনে তা হয় না। তাই যদিও মানুষ রাতের ঘুমের ঘাটতি পোড়াতে দিনে ঘুমায়, তবে সেই ঘুমে মস্তিষ্ক সায় দিলেও শরীর দেয় না। তাই এরকম কুঁচে মুরগির মতো ঝিমুতে থাকে। অদ্রিজকে সবাই ভয় পেলেও পায় না অ্যানি, এবং সবার ধারণা অদ্রিজ অ্যানিকে কিছু বলেও না, খুব সহ্য করে, ভাবি হিসেবে মান্য করে। এই যেমন কক্ষে ঢুকে অ্যানি শাড়ির আঁচলখানা কোমরে ঘুরিয়ে এনে সামনে গুজে লেগে পড়ল একটি নোংরা গুদামকে কিছুটা মানুষ বাসযোগ্য কক্ষে রূপান্তর করতে। অদ্রিজ আপত্তি করল না। কাপড় চোপড় মাঠে বোনা বীচের মতো চতুর্দিকে ছিটিয়েছিল। সেগুলো গোছাতে গোছাতে অ্যানি জিজ্ঞাসা করল, আর কজন লোক লাগবে বাস ভরতে? কোন বাস? বজ্রের মতো প্রগাঢ় কণ্ঠস্বর, ভারী মোটা, শ্রোতা সপ্রতিভ হয়ে উঠবে এমন। বিরক্তিতে মুখ চোখ কুঁচকে ফেলল অদ্রিজ। শরীরে অস্বস্তি হচ্ছে, গা চুলকাচ্ছে তার। সে খচখচ করে গা চুলকাতে লাগলো। অ্যানি বলল, বাস কয়টা নিয়েছেন? একটাই তো? অদ্রিজ বিড়বিড় করে উঠল, এ বাড়া বলে কি বাড়া? জোরে বলল, ওইটা ভরে 2 নাম্বারটার অর্ধেক ভরে গেছে। এখন যান, আপনাদেরকে নিষেধ করেছি আমার রুমে আসবেন না। অ্যানি জানালো, আপনার রুম না, এটা আমার শ্বশুরবাড়ির একটা রুম, যেটা আপনার কবলে পড়ে পৌরসভার ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনি কি ইনডাইরেক্টলি খোঁটা দিচ্ছেন? ইনডাইরেক্টলি? ডাবল ডাইরেক্টলি।
সে যাক, খোঁটাও তাকেই দেয়া হয় যার গায়ে লাগে, আপনার লাগবে না। যা হোক, এ তো ভালোই। যত লোক হবে তত বড় সফর। আমি কিন্তু চাই বেশি লোক হোক, লোক বেশি হলে আনন্দ বেশি হবে। সমস্যার কি? অদ্রিজ নির্লিপ্ত চিত্তে বলল, বলেছি মাত্র অর্ধেক ভরেছে, অথচ আগামীকাল রাত 11টায় গাড়ি। তো? অদ্রিজ চোখ তুলে তাকালে অ্যানির অদ্ভুত লাগে। এরকম কারো চোখ হয়? দুই চোখে এত নেশা, এত ঘোর। চোখের পাতা কখনোই পুরোপুরি মেলে না। আধখোলা লাল শিরায় জড়ানো চোখের মণি, দৃষ্টিতে ঘোর নিরাসক্তি। অ্যানির গাটা ঝাঁকুনি মেরে উঠল। একটু ভয় ভয় করে উঠল বরাবরের মতো। তো বাকি অর্ধেক লোক, আপনি বা আমি, লোকের কপালে বন্দুকের নল ঠেকিয়ে আনবো? ওই 20-25 জনের জন্য তো ঠিকই একটা গোটা বাস ভাড়া করতে হবে। বাসের মালিকেরা বাস অর্ধেক কেটে ভাড়া দেয় না, তাই বাসের ভাড়াও ফুল। কিন্তু বাস যাবে অর্ধেক খালি, মানুষ নেই, টাকা নেই। সেই টাকাটা যাবে আমাদের পকেট থেকে, কারণ আয়োজন আমাদের। অদ্রিজ উঠে দাঁড়ালো। অ্যানি বলল, বুঝলাম। তো আর লোক আসছে না? কত লোকেই তো যেতে চাইছিল, এখনও চাচ্ছে। বাস ফাঁকাই যাবে, আমাদেরকে নিয়ে গেলেই হয় এই ধরনের লোক। তাদেরকে বহন করার পয়সা আছে? অ্যানি হেসে বলল, তাহলে এবার মনে হয় আপনার বাড়ি গিয়ে ধর্না ধরা লাগবে লোক জোগাড় করতে। পারবেন তো? আপনি যাচ্ছেন সাথে। সহজ গলায় কথাটা বলে বাথরুমে ঢুকলো অদ্রিজ। অ্যানি বলে উঠল, পাগল নাকি? আমি জীবনেও যেতে পারবো না। আচ্ছা, তো আপনি সত্যিই বাড়ি বাড়ি যাবেন লোক জোগাতে? আমি এমনি মজা করছিলাম, আমি আন্তরিকভাবেই বলছি। অদ্রিজ, আপনার মুডের ওপর ঝিনের আঁচড় আছে? থাকতেই পারে। আপনি এত অদ্ভুত অস্বাভাবিক একটা মানুষ। শুনেছি জিনে ধরা মানুষদের মেজাজ মুহূর্তে মুহূর্তে পাল্টায়। আমি আপনাকে এক এক মিনিটে এক একটা অদ্রিজ হিসেবে আবিষ্কার করি। নিঃসন্দেহে আপনার মস্তিষ্কটাই নবম আশ্চর্য এই পৃথিবীর, কারণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরাও এক একটা আবিষ্কারের পেছনে বছরের পর বছর সময় দিয়েছেন। আপনি তা মিনিটে মিনিটে করছেন। এখন যান, আমার রুমে আসবেন না। আমি না ডাকলে আসবেনই না, বহুবার মানা করেছি আপনাদেরকে। বাইরে থেকে নাফির কান্নার আওয়াজ আসছে। বাড়ি থেকে এভাবে রাত দুপুরে তার চকলেট নিখোঁজ হতে পারে না। সে আজ চকলেট না খেয়ে স্কুলে যাবে না। তাকে নতুন চকলেট কিনে দিলেও হবে না, এটা খেয়েই সে যাবে। কারণ সে রাতে মনে মনেই অঙ্গীকার করে শুয়েছে চকলেটের সাথে, ওটা না খেলে চকলেট কষ্ট পাবে। অ্যানি বেরিয়ে গেলে গল গল করে খানিকটা বমি করে বেসিন ভাসিয়ে দিল অদ্রিজ। নয়নতারাদের এলাকাটা বিশাল বড়, কিন্তু নয়নতারা কাউকে চেনে না। তার দৌড় বাবার চাচার বাড়ি থেকে নিজের বাড়ি অবধি। ছোট দাদুর বাড়িটাও বাড়ির পেছনের গেট খুলে বাগান পেরোলেই পাওয়া যায়। বাইরে বের হওয়া বলতে কলেজ। আজ কিছুদিন কলেজে যাবার রিকশাপাড়ার মোড় অতিক্রম করার সময় সাইনবোর্ডটি রোজ চোখে পড়ে নয়নতারার। আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ। জেলা সিলেট, স্থান সাদা পাহাড়, রাতারগুল, বিছানাকান্দি, জাফলং, ডাউকি ব্রিজ, মায়াবী ঝর্ণা। সফরের সময় 5 দিন। নয়নতারা চোখ ফিরিয়ে নেয়। এসব তার দেখতে নেই। পাড়ায় আমেজ লেগেছে কয়েকটা দিন, গম গম করছে চারদিক। বিশাল বড় আয়োজনের সাথে সবাই যাচ্ছে আনন্দ ভ্রমণে। সব বাড়ি থেকে কেউ না কেউ যাচ্ছে, কেবল সে নয়। নয়নতারার ছোট্ট দাদির নাম লিপি। তিনি নয়নতারাকে ভীষণ ভালোবাসেন। ওনাদের দোতলার বাড়ির নিচতলার উঠানে উৎসবের মতন লেগে থাকে। বাড়িতে লোক অনেক থাকলে এই সুবিধা। উঠানের চারধারে ফুলের গাছ। সাদা ফকফকা ঢালাই উঠানটায় সব সময় কাজবাজ চলে।
কখনো ধান অথবা গম, শুকনো মরিচ, ধনে, চিড়ে, মুড়ি, শুকনো এইসব। একটি পেন্টিংয়ের কাজ সম্পূর্ণ হবে, তা দেয়ালে টাঙানোর আগে ছোট দাদিকে দেখানো হবে না, এ হয় না। লিপি বেগম চাল ঝাড়ছিলেন, তখন নয়নতারা চপ্পল পায়ে প্রবেশ করল সেখানে। রবিনা নিচে শেকরার দোকানে গিয়ে খাঁটির নূপুর গড়িয়ে এনেছে, ঝুনঝুনিওয়ালা নূপুর। নয়নতারা নূপুর পরতে চায় না, তার পা চুলকায়, কিন্তু দাদুর জোর ঠেলে দেয়া দায়। সে প্রবেশ করতেই রিনিঝিনি আওয়াজে মুখ তুলে চাইলেন লিপি বেগম। হালকা নীলরাঙা স্কার্ট ও কুর্তি পরিহিত নয়নতারার পায়ের ঝনঝন আওয়াজে উৎসব দেখা যায় না, কিন্তু তা জানান দেয় নয়নতারা তার নরম পা ফেলে চলছে। নয়নতারার বাবার ছোট্ট দুই ফুপু আনোয়ারা ও মনোয়ারা পাশেই বসে উকুন খুঁড়ছেন। লিপি বেগমের ছেলের বউ দিবা উঠান ঝাড় দিচ্ছে। লিপি বেগম হাসলেন। তোর কাছে পান্নাকে পাঠাইছিলাম। কেন ছোট আপা? ডাকতে। আবার কেন? আসিস না তো ঠিক মতো, বস। নয়নতারা বসল না। সে ছোট্ট আপার মুখের সামনে মেলে ধরল চিত্রকর্মটি। দেখো দেখো কেমন। ভুরু নাচায় নয়নতারা। লিপি বেগম হেসে উঠে ওকে টেনে বসালেন। বসলো চুরি, কাজ ছেড়ে দেখি। তুই আঁকছিস জানি, খারাপ হয় নাই। পিঁড়ির উপর বসে নয়নতারার চিত্রকর্মটির দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে পড়ল। লিপি বেগম নয়নতারার মুখে চেয়ে বললেন, আজ মন খারাপ নাকি রে? ফড়িংয়ের মতন ছটফট করা মেলোকের মুখ শুকনা কেন? সেতু পুপি কোথায় ছোট আপা? সেতু সিঁড়ি দিয়ে নামছিল। লিপি বেগম বললেন, ওই তো সেতু। নয়নতারা আলতো হাসল। তার অত সুন্দর হাসির কোনো সামান্য প্রত্যুত্তর করে না সেতু। নয়নতারা কিছু মনে করল না তাতে। সেতু ফুপি ওরকমই, কথা কম, হাসি নেই। তার প্রতি সবাই এরকম তটস্থ, কিন্তু নয়নতারাকে ভালোবাসত ভীষণ। নয়নতারা যখন এত ভালো আঁকতে শেখেনি, ওই একটা ঘর, দুটো খড়ের পালা, একটা নদী, তার তীরে নৌকা এঁকে দৃশ্য আঁকতে শিখেছে। তা সে তো কত যে আগ্রহ আর উৎসাহের সাথে দেখে রেটিং দিত, ভুল দেখিয়ে দিত, রং বলে দিত। আজ নয়নতারার এত চমৎকার চিত্র সেতু চেয়েও দেখল না। সেতুর নিচের দুই সিঁড়ি বাদ থাকতেই এক লাফে তাকে পেরিয়ে ঝড়ের মতো নিচে নেমে এসে দাঁড়ায় ঋতু। ঝনঝনে কণ্ঠে বলে, নয়ন, দৌড়ে গিয়ে কটা কাঁচা আম আনতো। ওয়াসিম ভাই গতকাল আম এনেছে না? নয়নতারা আস্তে করে বলল, তুমি গিয়ে নিয়ে আসো গা ফুপি। আমার একটু উঠতে ইচ্ছে করছে না, আমি যেতে পারবো না, মাথায় গাঁটটা মারলেও যাব না। ঋতু গাঁটটা মেরে বলল, তবু আমি তোকে গাঁটটা মারব। তুই বড়দের সম্মান করতে শিখিস নি নয়ন, ছি। নয়নতারাকে উদাস লাগলো। ঋতু চট করে কেড়ে নিল ক্যানভাসটি। ওরে নয়ন, কি সুন্দর এঁকেছিস, একদম পারফেক্ট রে। আসল ব্রহ্মপুত্রের চাইতে বেশি সুন্দর লাগছে। নয়নতারা কিছু বলল না। ঋতু এবার মনোযোগ দিয়ে দেখল নয়নতারাকে। অবাক হয়ে বলল, কী রে নয়ন, তোর না দেখি মন খারাপ? কেন খারাপ রে? প্রেমিকের সাথে ঝামেলা হয়েছে নাকি একেবারে ব্রেকআপ, নাকি পটাইতেই পারিস না? ঋতুর দুটো ফুপু, বড় ভাবি, বড় বোন, দুধ নিতে আসা পাড়ার দুজন মহিলা, সবচেয়ে বড় কথা স্বয়ং তার মা বসে আছে সামনে। কথা শেষ করে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল ঋতু। হি হি হি, ভালো আছো আম্মা? লিপি বেগম কটমট করে বললেন, শেষবেলা এমন বেহায়া মেয়ে আমার পেটে জন্মেছিল কেমনে? তোমার নিজেরই সন্দেহ আছে? আ আ আ এই, তুমি আবার হাসপাতালে কারো কাছ থেকে টুপ করে তুলে নিয়ে নিজের নামে চালাওনি তো? রুয়াদ ভাইয়াকে বলে একটা মানবাধিকার সম্মেলন ডাকা দরকার। সঙ্গে সঙ্গে পরিবেশটা জমে গেল। থমথমায় হয়ে উঠল বাতাস।
এ বাড়িতে রুয়াদের নাম উচ্চারিত হতে নেই। ঋতু বড় বেলেহাজ। তন্নি বেগম এলেন। ওনাকে দেখেই সেতু অন্যদিকে মুখ ফেরালো দাম্ভিকের মতো। তামাশা অপছন্দ, তাই চলে গেল না। আকাশের দিকে তাকিয়ে থাকলো। পার্থিব সকল কিছু থেকে মুক্ত দুটো বেপরোয়া চোখ সেতুর। আকাশ দেখতে লাগলো। সেতু কথা বলবে না জেনেও তন্নি বেগম কয়েকবার তাকালেন সেতুর দিকে। সেতু তাকালো না। ওনার হাতে ঝুড়ি ভর্তি কাঁচা আম। লিপি বেগমকে বললেন, গরুর দুধ আজ কতটুকু হয়েছে ছোটো মা? আজ পাবা না, কাল দেব। আগে বলা যায় না, বসো। ঋতু আমের ঝুড়ি কেড়ে নিয়ে বলে, এখন এলে ভাবি? সকাল থেকে অপেক্ষায় আছি। তোমার আক্কেল নেই? তোর থাকলেই হতো, তাইলে গিয়ে নিয়ে আসতি। হ্যাঁ, আর তখন তুমি মনে মনে হ্যাংলা বলে গালি দিতে। মনে মনে আবার কি? এই দেখ, জোরেই বলছি। ঋতু হ্যাংলা। নয়নতারা অন্য সময় হলে হেসে কুটি কুটি হতো, আজ হাসলো না। ঋতু খুব দুঃখের সাথে নয়নতারার কাঁধে মাথায় রাখল। আমার কোনো মান ইজ্জত নাই রে নয়ন, কেউ দাম দিতে চায় না। দিবা উঠোন ঝাড় দিয়ে এসে ওদের কাছে দাঁড়ায়। ঘেমে গেছে শরীর। সবার কথা শুনে মিষ্টি হাসতে লাগলো। নয়নতারা জিজ্ঞাসা করলো, চাচি আম্মু, তুমি রোজ সন্ধ্যার পর গোসল করো, তোমার ঠান্ডা লাগে না? দিবা হাসি মুখে বলল, দুপুরে গোসল করলে আর কাজ করা যায় না গো, আবার গা ঘেমে যায়, গা চিটচিট করে। তার চেয়ে সব কাজ সেরে একেবারে গোসল দেই। ঋতুর বড় ফুপু আনোয়ারার কাছে এমন সব আদিক্ষেতার কথা ভালো লাগে না। দেখলেন দিবাকে। কিছুক্ষণ অক্লান্ত চেষ্টার পর একটা খুঁত পেলেন। তার চেষ্টা সফল হলো। দিবার মাথার চুল উঁচুতে বাঁধা। ছোট্ট বোনকে ডেকে আস্তে করে বললেন, মনরে, লিপি এই জাহিলটারে কোথা থেকে নিয়ে আইছে কত? দেখ, মাথার চুল শীতের উপরে বাইধা রাখছে। খান্নাস খান্নাস লাগতেছে না দেখতে? দুজনের মধ্যে দিবাকে নিয়ে বিচার বিবেচনা শুরু হলো। কে কত গুরুতর দোষারোপ করতে পারে লিপির ছেলের বউয়ের উপর একটা প্রতিযোগিতামূলক ক্রিয়া শুরু হলো। লিপি বেগম শুনছিলেন সেসব চুপচাপ, কিন্তু সে চুপচাপ শুনল না। সেতু গম্ভীর স্বরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ফুপু, আমার দিকে তাকান তো। চমকে তাকালেন দুজন। সেতু বলল, ঋতুর চুল কোথায় বাঁধা ফুপু? দেখতে পাচ্ছেন? আরও ওপরে বাঁধা, তাই না? নয়নের চুলও কিন্তু সেই রকম উঁচুতেই বাঁধা। আপনারা এতক্ষণে একবারও তাদেরকে দেখেননি? থমথমে একটা পরিবেশ তৈরি হলো সেখানে। সেতু বলল, চলুন, আমি মানছি ব্যাপারটা ভালো না, কিন্তু সেই একই খারাপ ব্যাপার যা আমাদের মধ্যেও আছে, ভাবির মধ্যেও দেখা যাচ্ছে। আপনাদের কাছে দাঁড়িয়ে আছি আমরা, অথচ আপনি আমাদেরকে পেরিয়ে ভাবির কিচ্ছা ধরলেন কেন? কারণ নিজের ছেলে লাউ চুরি করলে তা হাত কাটার বিধান নেই, তাই? লিপি বেগম চোখের ইশারায় চুপ করাতে চাইলেন মেয়েকে। ওনার এর বেশি সাহস নেই। সেতুকে তিনি ভয় পান। সেতু বলল, আমরা বাড়ির মেয়েরা সেই একই কাজ হালাল হিসেবে করতে পারি, কিন্তু বউ পারবে না। অথচ সে আপনাদের বাড়ির বউ হবার আগে কোনো বাড়ির মেয়ে, ঠিক আমাদেরই মতো। আবার আপনার বাড়ির মেয়েও কিন্তু অন্য বাড়ির বউ, ঠিক ভাবিরই মতো। সুতরাং সাবধান। আম্মার সম্মুখে বসে ভাবির কীর্তন গেয়ে আম্মার ভেতরে শাসিরত্ব জাগাবেন না। এতে কলহের সৃষ্টি হবে বাড়িতে। আপনারা এসে থাকেন, ভাইয়ের বাড়িতে থাকতেই পারেন। আর তাতে ভাবি বাধা হয়নি নিশ্চয়ই। খেয়ে কাজ না পেলে আবার খাবেন। তবু সময় কাটানোর মাধ্যমে এবং ছেলের বউয়ের বদনাম করে আমার আম্মার মন জয়ের উপায় হিসেবে কুটিলতা নিয়ে পড়ে থাকবেন না। সেতু আর দাঁড়ালো না সেখানে। লজ্জায় অপমানে জমে রইল দুই ফুপু। আসলে ওনারা খেয়াল করেননি ওখানে সেতু উপস্থিত, নয়তো এই সাহস করতেন না। তন্নি বেগম চলে গেলেও নয়নতারা গেল না, কারণ বাবা এখনো বাসায় নেই।
আসবে রাতে। নয়নতারাকে নিয়ে সেতু উপরে যায়। মাগরিবের নামাজ শেষ করে ওঠে সেতু। দিবা গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে এসে বসে। তাকে দেখতে কিশোরী নয়নতারার কেমন যেন ভীষণ ভালো লাগে। বধূ বধূ এক ধরনের স্নিগ্ধতা দিবার চেহারা থেকে যেতেই চায় না যেন। দুই হাতে স্বর্ণের দুটো চুড়ি, নাকের সোনালি নাকফুল, লজ্জাভরা মুখশ্রী আর নামহীন কিছুমিছু একটি যুবতী নববিবাহিতা নারীর মাঝে যে লাবণ্য আনে তা দেখলে কিশোরীদের ভেতরে এক শিহরণ জাগে। চোখে ধরে খুব, নয়নতারারও তাই। দিবা চাচি আম্মু তাকে স্নেহ করে বেশ, ভীষণ মিষ্টি করে হাসে, চিকন সুরে কথা বলে, মাথায় সিথি অবধি ওড়না থাকে সব সময়। খুব ভালো লাগে তাকে দেখতে। ঋতু বাটি, গ্রেটার, একটি শিল ও ছোট্ট নোড়া, দুটো গামলা, ছোট্ট বাটি, মশলা ইত্যাদি সব উঠিয়ে ঘরের মেঝেতে তুলে এনে সবার কাজ বুঝিয়ে দিল। ভাবি, নিচে নামেন, কাজে হাত দেন। আপনি আমগুলো কুচোবেন, আমি মশলা রেডি করছি। নয়ন, তুই গিয়ে সরিষা তেলের বোতল আনবি, মনে নেই ওটা আনতে। আর পারলে ফুবুদেরকে ডেকে আনবি। পরে সেতুর দিকে খেয়াল করে দ্রুত বলল, আচ্ছা থাক, ওনাদেরকে ডাকার দরকার নেই, দিয়ে আসবো, ওখানেই খাবে। তুই শুধু সরিষার তেল আর চিনির কৌটা আন। ঋতুদের কক্ষে পাশাপাশি দুটো সিঙ্গেল বেড পাতা, একটা টেবিল, একটা আলমারি, ছোট্ট কর্নার শোপিস আর বাকিটা কৃত্রিম ফুলটপ দিয়ে সাজানো। আর অবশ্যই দেয়ালে টাঙানো আছে নয়নতারার হাতের কিছু চিত্রকর্ম। ঘরটা নয়নতারার খুব পছন্দ। মাখা আমের দিকে তাকালো না সেতু। ঋতুর সঙ্গেও খুব বেশি কথাবার্তা বলে না। ঋতু অবশ্য জ্বালায় খুব, আবার ভয়ও পায় একটু। আম খেতে খেতে দিবা ও ঋতু নয়নতারাকে ধরল। নয়ন, সত্যি করে বলতো, তোর কি হয়েছে? মিথ্যে বললে এক চড় মারব। নয়নতারা অবাক হলো। আমার কি হবে? আমার নাটক করছিস আমার সাথে? গাঁটটা মারবো একটা। এত চুপচাপ কেন? কয়েকটা আমের টুকরো একসাথে মুখে পুরে নেয় ঋতু। সেতু কথা বলবে না জেনেও নয়নতারা সেতুর দিকে তাকিয়ে থাকলো। সেতু বই পড়ছে, অন্যদিকে খেয়াল নেই। সেদিকে তাকিয়ে নয়নতারা আস্তে করে বলল, তোমরা আনন্দ ভ্রমণে যাচ্ছ শুনলাম, দিবা চাচ্চি আম্মুও যাবে? ঋতু নিভে গেল। সে জানে ওয়াসিম ভাই জীবনেও নয়নতারাকে অনুমতি দেবে না যাবার। ঋতুর মন খারাপ হলো। সে হেসে জিজ্ঞাসা করলো, তুই যেতে চাস নয়ন? নয়নতারা দ্রুত মাথা নাড়ে। না না, পাগল নাকি, এমনি জিজ্ঞাসা করছিলাম। আমার ওসব ভালো লাগে না, অত লোকের ভেতর, ধুর ওসব। তার চোখে মুখে ঠিকরে আসা যাবার আগ্রহ দেখেও ঋতু চুপ রইল। এসব ছাড়াও নয়নতারার ইচ্ছে করে সেতুর সঙ্গে কথা বলতে, কিন্তু সে জানে সেতু বলবে না। তাদের বাড়ির কারোর সঙ্গেই সেতুর কিচ্ছু নেই। ভীষণ সুন্দর মিষ্টি চেহারা সেতুর, কিন্তু সে ফর্সা নয় ঋতুর মতো। মাঝারি ফর্সা, লালচে চেহারা সেতুর, গম্ভীর্য ব্যাপক সেখানে। আগে এত এমন ছিল না সেতু, কিন্তু বরাবরই স্বাভিমান ও আত্মগরিমাটা বেশি। নয়নতারার এখনও মনে পড়ে এক সময় রুয়াদ চাচ্চুর জন্য এই সেতু ফুপির সে কি পাগলামি। নয়নতারা তখনও আরও ছোট ছিল। এখন বয়স 16 পেরোলো। সে ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন কি সে বড় হয়ে গেছে? একতলা ফ্ল্যাটটা ছোট, বড় জোর 4 জনের বসবাসযোগ্য। অদ্রিজ ও অ্যানিকে বিছানায় বসিয়ে মোহর নাস্তা বানিয়ে আনলো। অ্যানি খুব অবাক। সে ভাবতেই পারছে না অদ্রিজ তাকে রুয়াদের ফ্ল্যাটে এনেছে। রুয়াদকে সে বহুদিন দেখে না। অদ্রিজের মা রুয়াদের ফুফাতো বোন, অ্যানির ছোট্ট চাচি শাশুড়ি, অর্থাৎ অ্যানির চাচি শাশুড়ির মামাতো ভাই রুয়াদ। এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো মোহর। অ্যানি রাগ করলো। এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এত কে খাবে এই অসময়? মোহর একরোখার মতো বলল, আপনারা খাবেন, আমি অত সব জানি না।
আজ আকাশে চাঁদ নেই, তবে নক্ষত্র ফুটেছে অনেক। অদ্রিজ বসেছে জানালার পাশে, দৃষ্টি তার অপলক দূর আকাশে। মোহর বেশ কয়েকটা ডাক দিলেও মনে হলো না তা অদ্রিজের ভাবান্তর করতে যথেষ্ট। যখন ডাক শুনল, মনে হলো কোনো দূর জগৎ থেকে রুহুটা হঠাৎ মুহূর্তে ছুটে এসে অদ্রিজের দেহে প্রবেশ করলো। এতক্ষণ ছিল না। অদ্রিজ এ জগতে ফিরলে ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলল। দুটো ঢোক গিলে একটু গা চুলকে মুহুরকে জিজ্ঞাসা করল, চশমাটু কখন ফেরে? আমি বেশিক্ষণ বসতে পারবো? সে আসে রাত 9টায়, এখন বাজে 8:45। 15 মিনিট অপেক্ষা করেন। এত তাড়াহুড়ো কেন? মনে পড়ে না আমাদেরকে? নাকি বড়লোক বলে গরিবের কথা ভাবতে বাদে? অদ্রিজ কিছুই বলল না। 2 আঙুলে গলা ম্যাসেজ করলো, সামান্য একটু পানি খেলো। খুব দ্রুত গিলল পানিটুকু। পানি পান করার পর মুখটা বিকৃত করলো, যেন পানি নয়, বিষ পান করতে দেয়া হয়েছে জোরপূর্বক। মোহরের অনেক সাদাসাদির পরও সামান্য কিছুটা খাবারও মুখে দিল না। তার খিদে পায় না, অস্বাভাবিক রকমের খিদে কম। মোহর চোখ ছোট্ট করে বলল, বাড়ি থেকে বউ ফেলে আসছে নাকি এই লোক? অ্যানি চোখ উল্টে বলল, সে তো বৈরাগী ব্রত করেছে গো, পণ করেছে বয়স 250 না পেরোলে বিবাহ করিবে না, শুধু আকাশের তারা দেখবে। মোহর হেসে ফেলল। অ্যানি দেখতে লাগলো মোহরকে, ডাগর ডাগর চোখের নিচে কালি পড়া। রাতে ঠিকমতো ঘুমায় না, পরনে গোলাপি সালোয়ার কামিজ, ঘন চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা। জর্জেটের ওড়নাটা বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। নতুন বইয়ের ভঙ্গিতে বারবার তা তুলে মাথায় দিচ্ছে। অ্যানির চোখে মেয়েটাকে দেখতে কি যে মিষ্টি আর স্নিগ্ধ লাগলো। ঠোঁটের কোণে নির্মল হাসি, হাসলে থুতনিতে টোল পড়ে। রুয়াদের সাথে বড় মানিয়েছে। এ পর্যায়ে অ্যানির অদ্রিজের কথা মনে পড়ল। এই লোকটা কি পারে না এমন একটা টুকটুকে বউ ঘরে তুলতে? এত নিরাসক্তি, এত অযত্ন, অ্যানির একটা জায়ের বড় স্বাদ। সে মোহরকে জিজ্ঞাসা করল, সারাদিন একা থাকো বদ্ধ এই ফ্ল্যাটে? মোহর আলতো হাসে, সেই লোকটা ছাড়া আর আছে কে আমার? সে যতক্ষণ থাকে না ততক্ষণ তো একাই আমি। এই ফ্ল্যাটে কেন, পুরো দুনিয়াতেও একাই। অ্যানি গাঢ় চোখে তাকায়। ভালো আছো তো? থুতনিতে হাত ঘষে আবারও হাসে মোহর। ভালো? হ্যাঁ ভালোই তো, খারাপ কি? রুয়াদ এলো মিনিট 10 পর। তার সৌম্য চেহারা। বয়স কত হবে? 28-29। লম্বা ছিপছিপে শরীরের গড়ন, ফর্সা মতো চেহারা রোদে পুড়েছে। মাঝারি লম্বা মুখের কাঠামো, পরনে একটা অফ হোয়াইট রঙা চেক শার্ট, চোখে সাদা চিকন চশমা। ছোট্ট একটা ব্যাগে সে তার ছোট্ট সংসারের বাজার এনেছে। সাথে এনেছে একটি পাখির খাঁচা, তাতে 4টে বাজিকর পাখি এনেছে সে, 2টো নীল ও 2টো সবুজ রঙা। মেহমানদেরকে দেখে হাসলো সে। অ্যানিকে জিজ্ঞাসা করলো, ভালো আছেন মামি? আছি আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল ভালো যাচ্ছে কমরেড সাহেব? রুয়াদ তার স্বভাবসুলভ হামবড়া হাসি হাসে, দাম্ভিকের মতো কাঁধ ধুলায়। অল টাইম এনি টাইম। অ্যানির মনে হলো তরতরে যুবক রুয়াদ ইবতেহাজ কর্তব্যের ভারে নিজেও যেন ভারী হয়ে গেছে। ভীষণ বেপরোয়া বিপ্লবী চেতনাধারী গবেষক ছেলেটার অতিরিক্ত জেদ সব কিছুর ঊর্ধ্বে আজ। রুয়াদ বাজারের ছোট্ট ব্যাগ ও পাখির খাঁচাটা মোহরের হাতে ধরিয়ে দিল। কপালে ঘাম, ক্লান্ত শরীর। মোহরকে বলল, দেখছো ঘেমে ভিজে এলাম, একটু ঘাম মুছিয়ে দিতেও তো পারো। মোহর মুখ ভ্যাংচায়। ওরে আমার তুমি রে, পারবো না। তারের ওপর গামছা আছে, মুছেন গিয়ে। রুয়াদ গম্ভীর মুখে ওইভাবেই দাঁড়িয়ে থাকে। মোহরও সেই একই মতো গম্ভীর মুখে ওড়নাটা তুলে রুয়াদের ঘাম মুছে দিতে গেলে দেখা যায় মেয়েটা উচ্চতায় সামান্য ঠকে গেছে।
রুয়াত নামক তার গাছের সেবা যত্নে আরেকটু লম্বা হতে হতো তাকে। এক্ষেত্রে রুয়াতকে নত হতে হলো। নিজের লম্বা শরীরটা ঝুঁকিয়ে নরম হাতের সেবাটুকু নিল সে। রুয়াত ঝুঁকে এলে মোহর একই সুরে বলল, পানি দেব, পিপাসা পাইনি। রুয়াত আস্তে করে সম্মতি দেয়, দাও একটু। অদ্রিজকে দেখে সে বলল, মোহ, আমার ফ্ল্যাটে জঙ্গিবাদী টেররিস্টদের প্রবেশ করতে দিয়েছ কোন সাহসে? বলে ধপ করে বসে অদ্রিজের পাশে কাব্যিক সুরে কানে কানে বলে, টেলিস্কোপ ছাড়া তারার মিঠে মিঠে আলো কেবল চোখে ধরা পড়ে বড় জোর। সমগ্র তারকারাজির হদিশ মেলে না রে পাগল। অদ্রিজ চমকায় না, শান্ত চোখে তাকায় রুয়াদের দিকে। কে বলছে তাকে তা? রুয়াদ চোখ টিপল, আমি একজন বিজ্ঞান মনস্ক লোক মামা, ডু নট আন্ডারএস্টিমেট। এরপর কতক্ষণ দুজন গুম হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কলেজ জীবন, তারপর অর্ধেকটা ভার্সিটি, সবটা চক্রাকারে এক পাক ঘুরে আকাশের অসীমে মিলে গেল। তাদের চোখ ধাঁধিয়ে এলো। অনেকক্ষণ পর রুয়াদ বলে, নক্ষত্রমণ্ডল পৃথিবীর কোনো চোখে দৃশ্যমান হয় না অত্র, তা কেবল একটি তত্ত্ব, একটা অনুকল্প। এই পাগলামির শেষ চাই। অদ্রিজ নির্বিকার চিত্তে বলে, ঠিক, এই পাগলামির শেষ চাই। চল আরেকবার বিদ্রোহ করি। নিজেকে দেখিস আয়নায়? আমার রুমে আয়না নেই, সচেতন নাগরিক। খবরদার, ভুলেও কোথায় আয়না পেলে যেন সামনে দাঁড়িয়ে যাস না। নিজের ওপর খানিকটা মায়া আসলে সর্বনাশ, বাঁচবি না তুই। অদ্রিজ বিড়বিড় করে বলে, কেউ বাঁচবে না, নক্ষত্রদেরও মৃত্যু হয়। পকেট থেকে সিগারেট বের করে তা জ্বালিয়ে টানতে লাগলো। সেই গন্ধে মোহর খুব কাশলো। সে সিগারেট সইতে পারে না। তাতে সামান্য যায় আসলো না অদ্রিজের। সে অপমানে সিগারেট টেনে গেল, ফেলল না। একটু তাকিয়েও দেখল না কে কাশছে বা কী হচ্ছে। রুয়াদ পানি পান করে চশমা খুলে চুলে হাত বুলালো। চুল ঘেমে গেছে, গোসল করা আবশ্যক। চশমাটা টেবিলের উপর রেখে বলল, কেন এসেছিস? ট্যুরে যাচ্ছি, সিট ফাঁকা, লোক দরকার। কবে? আগামীকাল। আজ এসেছিস? সিট ফাঁকা না থাকলে আসতাম না। দুম করে একটা লাথি মারে রুয়াদ। উল্টে পড়ে অদ্রিজ। দেখে মনে হলো আর ওঠার শক্তি নেই, পড়ে রইল ওভাবেই। রুয়াদকে বলল, যাবি তো চল, পুরো পয়সা দিতে হবে কিন্তু, টাকা নেই আমার কাছে। অদ্রিজ অ্যানিকে বলল, চাচাতো ভাবি চলেন উঠি, অন্য কোথাও দেখি কেউ যায় কি না। আমার ট্যুরে ফকিন্নিদের জন্য কোনো সিট নেই। চলি মামা, চশমাটু, বিদায়। অদ্রিজ উঠে দাঁড়ায়। রুয়াদ চুলে হাত বুলিয়ে কিছু ভাবে, তারপর শুধায়, হকের বাড়ির কেউ যাচ্ছে? অদ্রিজ বেরিয়ে যেতে যেতে বলে, না, কেউ না, বললাম তো না। আমার জানা মতে ও বাড়িতে মরাদের বাস, ওরা ট্যুরে যায় না। তাতে তোর কি? তুই এমনিতেও যাচ্ছিস না, তোর পকেটে মাল নেই। রুয়াদ বলল, হকের মেয়েকে নিবি? সামান্য ভুরু কুচকে একটু ভাবলো অদ্রিজ। খুব কষ্টে কিছু স্মরণ করে বলল, তোর ভাতিজি, ছোট দেখেছিলাম, নাম যেন কি? রুয়াদ সব কথা এড়িয়ে শুধু বলে, 9:30 বাজে, এখন যা, হক বাড়ি ফেরে খানিক পর, কথা পাকা করে আয়। অদ্রিজ বলল, কথা পাকা করে আসবো? তোর ভাতিজিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি। রুয়াদ তেড়ে গিয়ে থাবা দিয়ে অদ্রিজের গলা টিপে ধরল, খবরদার, নো ফাউল টক অ্যাবাউট হার, মেরে দেব একদম।